বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খুলনায় যুবককে গুলি করে হত্যা, অধ্যায়টা খারাপ যাচ্ছে, গল্প এখনও অনেক বাকি। এই কথাগুলোই ছিল আব্দুর রাশেদ বিকুলের শেষ ফেসবুক পোস্ট। তার মাত্র 4 দিনের মাথায় তাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার পরই পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এরপর জানাবো 2008 সালে নির্বাচনে সম্পদের মিথ্যা তথ্য দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বললেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন 2008 সালের নির্বাচনে হলপে সম্পদের মিথ্যা তথ্য দিয়েছিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। সে সময় খতিয়ে দেখলে তিনি নির্বাচনেই অংশগ্রহণ করতে পারতেন না। এদিকে ইন্টারনেট বন্ধ নিয়ে দেওয়া বক্তব্য কাঠগড়ায় দাঁড়িয়ে শুনলেন পলক। ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। গণমাধ্যমে দেয়া সাবেক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের এই বক্তব্য ট্রাইব্যুনালে বিচারককে শোনালেন প্রসিকিউশন। সেখানে শিক্ষার্থীদের নামে মিথ্যা তথ্য ছড়িয়ে পলক ইন্টারনেট নিজেরাই বন্ধ করে দিয়ে তারপর শিক্ষার্থীদের উপর দায় চাপাতে চেয়েছিলেন। কিন্তু এখন সবকিছু পরিষ্কার হয়ে গেছে। সজীব ওয়াজেদ জয় এবং পলক এসবের নীলনকশা করেছিল বলেও ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো গণভোটে হ্যায়ের পক্ষে আসনভিত্তিক প্রচারণা চালানোর জন্য মাঠে নামছে এনসিপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত সংস্কার প্রশ্নে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে আসনভিত্তিক পৃথক কর্মপদ্ধতি নিয়ে মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ এনসিপির পক্ষ থেকে এসব বিষয় বলা হয়েছে। যে সব আসনে এনসিপির নিজস্ব প্রার্থী নেই, 270টি আসনে, এসব আসনে তারা এজেন্ট নিয়োগ দেবে এবং এজেন্টের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করা হবে বলে মনে করা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো মিয়ানমারে আরাকান আর্মি এবং মিয়ানমার জান্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। আরাকান ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসছে অসংখ্য আরাকান আর্মি, ঘটনাস্থলে জরুরি সেনা মোতায়েন। মিয়ানমার থেকে আরাকান আর্মিরা ঝাঁকে ঝাঁকে বাংলাদেশের সীমানা পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে। উক্ত ঘটনার পর সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকলে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। খুলনায় যুবককে গুলি করে হত্যা, অধ্যায়টা খারাপ যাচ্ছে, গল্প এখনও অনেক বাকি। এই কথাগুলোই ছিল আব্দুর রশিদ বিকুলের শেষ ফেসবুক পোস্ট। তার মাত্র 4 দিনের মধ্যেই সেই গল্প থেমে গেল রক্তে লেখা এক তরুণের অধ্যায়ে। খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন তিনি। আজ দিবাগত রাত আনুমানিক 1টার দিকে কদমতলা বালুরমাঠ এলাকায় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতেই ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত বিকুল রূপসা উপজেলার বাগমারা এলাকার আব্দুল আওয়ালের ছেলে। রূপসা থানার ওসি তদন্ত মোহাম্মদ সবুজ জানান, রাত 1টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বিকুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে 2টি গুলি তার বুকে এবং 1টি গুলি মাথায় লাগে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়ে মারা যান। গুলির শব্দ শুনে আশপাশের মানুষ সেখানে দ্রুততম সময়ের মধ্যে চলে আসে এবং সবাই তাকে উদ্ধার করে কাছের হসপিটালে নিয়ে গেলে তিনি সেখানে দ্রুততম সময়ের মধ্যে নেওয়া হলেও
সেখানে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তার মৃত্যুর ঘটনা এমন একটি সময় ঘটল যখন পুরো বাংলাদেশে সবকিছু উলটপালট আকারে চলছে। সামনে জাতীয় নির্বাচনকে লক্ষ্য করে অনেক দুর্বৃত্তরা এখন দেশের অভ্যন্তরে নানা ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। তারাই মূলত দেশটাকে নানাভাবে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে তাই সরকারের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, যাতে করে এরা আর দেশের অভ্যন্তরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটাতে পারে সেই বিষয়টি সরকার দেখভাল করছে। 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বললেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, 2008 সালে নির্বাচনী হলফনামায় সম্পদের সম্পূর্ণ তথ্য মিথ্যা উল্লেখ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার বিভিন্ন সম্পদের তথ্য থেকে এসব তথ্য জানা গেছে। শেখ হাসিনা নিজে প্রধানমন্ত্রী হয়ে নিজের হলফনামায় যে ধরনের মিথ্যা তথ্য দিয়েছিলেন সে বিষয়টি সবাই বুঝতে পেরেছে এবং সবাই যার যার জায়গা থেকে এসব বিষয় নিয়ে কাজ করছে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা প্রতি সময় শুধু মিথ্যার আশ্রয় প্রশ্রয় নিতেন। শেখ হাসিনা নিজের সম্পদের তথ্যকে গোপন রেখে তিনি সাধারণ মানুষকে অনেক ভালো ভালো বুলি আওড়াতেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। এ সময় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে যখন পালিয়ে গেল তখন বিভিন্ন ভল্টে তার যে সম্পদের পরিমাণ ছিল সেই সম্পদ থেকেই মূলত জানা গেছে তিনি কি পরিমাণ সম্পদ অর্জন করেছিলেন এবং বিদেশেও তিনি বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন বলে জানিয়েছেন তিনি। দুর্নীতি দমন কমিশন দুদকের বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন র্যাকের 22 বছরের পদার্পণ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হলফনামায় প্রদর্শিত সম্পূর্ণ তথ্যই ছিল মিথ্যা এবং ভুয়া। ইন্টারনেট বন্ধ নিয়ে দেওয়া বক্তব্য কাঠগড়ায় দাঁড়িয়ে শুনলেন পলক। ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। গণমাধ্যমে দেয়া সাবেক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের এই বক্তব্য ট্রাইব্যুনালের বিচারককে শোনালেন প্রসিকিউশন। আর নিজের বক্তব্যই কাঠগড়ায় দাঁড়িয়ে শুনেছেন তিনি। সেই সঙ্গে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের বিষয়ে সালমান এফ রহমান এবং পলকের কথোপকথন পড়ে শোনানো হয়। এই মামলার অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেছেন, সাবমেরিন কেবল কাটাপড়া বা বিটিসিএল এর ভবনে আগুন লেগে ইন্টারনেট বন্ধ হওয়ার কথা প্রচার করে সেই দায় ছাত্র জনতার উপর চাপালেও আদতে তা হয়েছিল তৎকালীন সরকারের নির্দেশে। সজীব ওয়াজেদ জয় এবং পলক এসব নীলনকশা করেছিলেন বলেও ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। এই মামলায় প্রসিকিউশনের অভিযোগ গঠনে শুনানি শেষ আগামী 15 জানুয়ারি। আসামিপক্ষের শুনানির জন্য দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এর আগে গত বুধবার ট্রাইব্যুনালে এই মামলার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু শুনানির বিষয়টি কয়েকদিন পিছিয়ে দেওয়া হয়েছে এবং পলককে সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে পলককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি এসব বিষয়ে কোনো সদুত্তর দেননি। তিনি বলেছেন, ইন্টারনেট বন্ধ হয়ে গেছিল, তারা নাকি বন্ধ করেনি, কিন্তু প্রকৃতপক্ষে তারা ইন্টারনেট বন্ধ করেছিল বলে সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে। এখন পলকের বড় ধরনের শাস্তির আওতায় তাকে নিয়ে আসা হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে আজ বলা হয়েছে। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে আসনভিত্তিক প্রচারণায় নামছে এনসিপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত সংস্কার প্রশ্নে গণভোট হ্যাঁ জয়যুক্ত করতে আসনভিত্তিক পৃথক কর্মপদ্ধতি নিয়ে মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়ার উপকমিটির প্রধান মাহবুব আলমের পাঠানো এক বার্তায় এসব কথা বলা হয়েছে। তারা বলা হয়েছে, যেসব আসনে এনসিপির নিজস্ব প্রার্থী রয়েছে সেখানে সংশ্লিষ্ট প্রার্থীদের নেতৃত্বেই গণভোটে হ্যাঁ ভোট নিশ্চিত করার ব্যাপারে প্রচারণা পরিচালিত হবে এবং ওই সব আসনে প্রার্থীরা নিজেই দলীয় কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে প্রচারণার মূল নেতৃত্ব দেবেন। বার্তায় আরও বলা হয়েছে যে সব আসনে এনসিপির কোনো প্রার্থী নেই, এমন মোট 270টি আসনে দলটির অ্যাম্বাসেডর বা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। এসব অ্যাম্বাসেডর বা প্রতিনিধিরা বিভিন্ন আসনগুলোতে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাবে। তারা স্থানীয়
সামনেও জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে। এনসিপির রাজনৈতিক অবস্থান, গণভোটের গুরুত্ব এবং হ্যাঁ ভোটের প্রয়োজনীয়তা সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। ওই অ্যাম্বাসিডররা তারা সাধারণ মানুষকে বুঝাবে কিভাবে গণভোট দিতে হয় এবং গণভোট কেন প্রয়োজন ইত্যাদি নানা রকম বিষয় তারা সেখানে বোঝাতে থাকবে এবং এসব বিষয় বুঝেই তারা নতুন করে আবার সবকিছু ঠিক করবেন এবং এই গণভোট কেন প্রয়োজন সেসব বিষয় তারা সাধারণ জনগণের সামনে উপস্থাপন করবে। মনে করা হচ্ছে এবারের নির্বাচনটা হবে ইতিহাসের সব থেকে ভালো মানের একটি সুষ্ঠু নির্বাচন। তবে যে বা যারা নির্বাচনে বাধা দেখ না কেন সরকার সবকিছু পরিস্থিতি সামলে নেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে বলে বলা হয়েছে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে তাই সবাইকে ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে হবে।